This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে বিস্ফোরণ, সীমান্তে মহড়া তিন বাহিনী। রাজস্থানের জয়সলমের সীমান্তে মহড়া স্থলবাহিনী, নৌ ও বায়ুসেনার। পাকিস্তানের বুকে কাঁপুরে ধরিয়ে সীমান্তে চলছে তিন বাহিনীর মহড়া। পরের ভিডিও ব্রেকিং দেখব। বকেয়ার দাবিতে কার্জন গেট ও জেলা শাসকের দফতরের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ ঠিকাদারদের। দীর্ঘদিন ধরে পাওনা টাকা মেটানো হচ্ছে না বলে অভিযোগ করছে পূর্ব বর্ধমান জেলার রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রতিবাদে বুধবার জিটি রোড অবরোধ জেলার ঠিকাদার সংগঠন। লোকালয়ে ঢুকে দুই হাতির লড়াই, মালবাজারের ওদলাবাড়িতে শোরগোল। বুধবার ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে পড়ে দুটি দাঁতা। ধান খেতে দুটি হাতিকে দেখতে পান স্থানীয়রা। এরপর চেল নদীর চরে শুরু হয় দুই হাতির তুমুল লড়াই। দুই দাঁতালের লড়াই দেখতে নদীর পাড়ে ভিড় করেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় হাতি দুটিকে জঙ্গলে পাঠান বনকর্মীরা। এই মুহূর্তে খবর আসছে, দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে গ্রেফতার আরও এক। উত্তরবঙ্গ থেকে ধৃত কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা সজল সরকার। জানবো আরও এই বিষয়ে খবর রয়েছে আমাদের প্রতিনিধির কাছে। রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে। রঞ্জিত, স্বপন কামিল্লা খুনে গ্রেপ্তার কোচবিহার ব্লক 2 এর সভাপতি সজল সরকার এবং গত 28 অক্টোবর যে নিউ টাউনের এবি ব্লকের বাড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে মারধর করা হয়েছিল, সেই মারধরের ঘটনায় জড়িত ছিল এই ব্লক সভাপতি সজল সরকার, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তাকে আজ গ্রেপ্তার করে শিলিগুড়িতে। মূলত খুন, অপহরণ, তথ্য প্রমাণ লোপাট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মূলত উল্লেখ্য যে গত 27 তারিখে প্রশান্ত বর্মনের প্রেমিকার জন্মদিন, অর্থাৎ সুলক্ষণা দাসের জন্মদিন পালন করা হয়েছিল এই বাড়িতেই, এবং সেখানেই উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত বর্মন এবং এই ব্লক সভাপতি সজল সরকার, সজল সরকারের প্রেমিকা, তার বাবা তুফান থাপা সহ বেশ কয়েক। ধন্যবাদ রঞ্জিত। হাওড়া চ্যাটার্জিহাট এলাকার একটি বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই গদাধর মিস্ত্রি বাইলেনের বাড়িটি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। এলাকায় যান নিয়ন্ত্রণ করছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। কি থেকে আগুন খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। আরও একবার জানিয়ে রাখবো, হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার একটি বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই গদাধর মিস্ত্রি বাইলেনের বাড়িতে। এখন অব্দি দমকলের তরফ থেকে কি কি বলা হয়েছে, এখন পরিস্থিতি কি সেখানে, সুব্রত আমাদের প্রতিনিধি জানাবেন। সুব্রত, দেখো, যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির নিচের তলায় বৃদ্ধ বাবা মা ছিলেন এবং ওপরের তলার যে ঘরটিতে আগুন লেগেছে, মূলত জানলা দিয়ে লেলিয়ান শিখা বেরোতে দেখা যাচ্ছে। সেই ঘরটিতে ছেলে বৌমা থাকতেন এবং ঘরটি বন্ধ ছিল, ছেলে বৌমা বাড়িতে ছিলেন না। এবং দমকলকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা সেই আগুন দেখে দমকলকে খবর দেয় এবং চ্যাটার্জিহাট থানার পুলিশ আছে, দমকলের একটি ইঞ্জিন আছে, তৎপরতার সঙ্গে সে আগুনকে নিয়ন্ত্রণে আনে এবং বেশ কিছুক্ষণ সময় লাগে, প্রায় 40 মিনিট মতো সে আগুন নেভাতে সময় লাগে। এবং যেটা মূলত দমকল কর্মীরা মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট বা গ্যাস থেকে কোনোভাবে আগুন লাগতে পারে এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে একেবারে নিভে গেছে বলা যেতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যাচ্ছে না। ছেলে বৌমাকে খবর দেওয়া হয়েছে, তারাও কিন্তু বাড়িতে আছে। ধন্যবাদ। আমার মেয়ে বলছে মা তীর্থ কাকাদের ঘরে আগুন লেগে গেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। ওদের বাড়িতে তীর্থদাও ছিল না, মানে ওনার ওয়াইফও ছিল না, শুধু মা বাবা ছিল। মা বাবাকে ডেকে বাইরে বার করলাম, বার করে সব লোক ডেকে সিলিন্ডার বার করা হলো। বার করে তারপরে আমাদের দমকলকে খবর দেওয়া হলো। সে আমাদের শুনছে না, শিবম করতে, তবে দমকল এসছে। দমকল কতক্ষণ পরে এসছে? অনেক পরে এসছে, এইটা এসছে মিনিট 10 বোধহয় এসছে। ফরিদাবাদে হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার। দিল্লিতে বিস্ফোরণ। গোটা দেশের নজর এখন দেশের উত্তরে, কিন্তু একটা প্রশ্নের উত্তর মিলছে না। প্ল্যানটা কি ছিল? তদন্তে 2-2 4 হচ্ছে, আর সামনে আসছে চমকে দেওয়া তথ্য। বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে দেশ। দুই ক্ষেত্রে শুধু কি নভেম্বর মাসটাই কমন, নাকি আরো কিছু আছে? দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের।
25 নভেম্বরে আবার মুম্বাইয়ের মতোই দেশের একাধিক জায়গায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, খবর গোয়েন্দা সূত্রে। মুম্বাই মডেলে হামলার পরিকল্পনা হোয়াইট কলার মডিউলের। দিল্লি ছাড়াও টার্গেটে ছিল অযোধ্যা, বারাণসীর মতো মন্দির শহর। রাম মন্দিরে হামলা চালাতে অ্যাক্টিভ করা হয় স্লিপার সেল। উমরদের টার্গেটে ছিল মহারাষ্ট্রের একাধিক মন্দিরও। দিল্লিতে টার্গেট ছিল লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশন ক্লাব, গৌরীশঙ্কর মন্দির, রেল স্টেশন, একাধিক শপিং মল। সূত্রের খবর, দীপাবলিতেও ভিড়ে ঢাসা দিল্লিকে টার্গেট করেছিল হোয়াইট কলার মডিউল। গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রাখলে সর্বাধিক ক্ষতি হবে সেটা বুঝে নিতে একাধিকবার রেকি করে মোজাম্মিল ও উমর। গোয়েন্দা সূত্রে খবর, নিরাপত্তার কড়াকড়িতে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। জঙ্গিদের একাধিক পরিকল্পনার কথা সামনে আসতেই গোয়েন্দাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আরও একটা প্রশ্ন, 300 কেজির বিস্ফোরক কোথায়? গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 3200 কেজি বিস্ফোরক। বাংলাদেশ ও নেপাল হয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতে ঢোকায় জঙ্গিরা। বাংলাদেশ নেপাল থেকে ঢুকেছে 3200 কেজি বিস্ফোরক। তল্লাশিতে উদ্ধার 2900 কেজি বিস্ফোরক। বাকি 300 কেজি বিস্ফোরক কোথায়? বুধবার বিকেলে মুজাম্মিলের ফরিদাবাদের ভাড়া বাড়িতে পৌঁছন এনআইএর তদন্তকারীরা। সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল কেজি কেজি বিস্ফোরক। সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। গোয়েন্দা সূত্র বলছে, জঙ্গি ডাক্তার উমরের তাড়াহুড়োর জন্যই দিল্লিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। কিন্তু তাড়াহুড়োটা কিসের? আসলে সোমবারই পুলিশের হাত ধরে পরে হোয়াইট কলার মডিউলের 2 পান্ডা মুজাম্মিল ও শাহিন। এই মডিউলের মূল মাথা নাকি মহিলা চিকিৎসক শাহিন? সে গ্রেফতার হতেই সব পরিকল্পনা গোলমাল হয়ে যায়। 6 বছরের বিবাহিত জীবন ছেড়ে জঙ্গি খাতায় নাম লিখিয়েছিল মহিলা চিকিৎসক শাহিন শাহিদ, সেই জঙ্গি ডক্টর মডিউলের মাথা। জঙ্গি কার্যকলাপের ঘাঁটি হিসেবে বেছে নেওয়া হয় ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে। সঙ্গী হিসেবে শাহিনের সঙ্গে যোগ দেয় মোজাম্মিল, আদিল, উমররা। সূত্রের খবর, পরিচয় গোপন করে আদিলকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে আনে মোজাম্মিল। অনুমতি করিয়ে দেয় শাহিন। বিশ্ববিদ্যালয়ে সে ছিল প্রভাবশালী। রেজিস্টারে পাওয়া যায় মোজাম্মিলের সঙ্গে একজন আসত, কিন্তু নাম পাওয়া যায়নি আদিলের। পরে এই দলে যোগ দেয় উমর। তার মূল কাজ ছিল দিল্লির রেকি করা। রেকির রিপোর্ট জমা হয় শাহিদের কাছে। বিশ্ববিদ্যালয় হস্টেলে বৈঠক করত জঙ্গি ডাক্তাররা। মুজাম্মিল ফরিদাবাদে ঘর ভাড়া নিলেও সেখানে শুধু মালপত্র রাখা হতো বলে খবর। শাহিন শাহিদ কারোর সঙ্গে বেশি কথা বলতেন না, চুপচাপ থাকতো। যখন খুশি ইউনিভার্সিটিতে আসতো, যখন খুশি ইউনিভার্সিটিতে বেরিয়ে যেত। আগে কোথায় কাজ করে সে অতীতের ব্যাপারেও কাউকে কিছু জানাতো না। এমনকি তার এই বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধেও একাধিকবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা পড়েছে, কিন্তু তারপরেও তার কিছু হয়নি। যথেষ্ট প্রভাবশালী ছিল। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি তৈরি করেই জয়েশের হয়ে নাকি রিক্রুটমেন্টের কাজ চালাচ্ছিলেন ডক্টর শাহিন শাহিদ। তদন্তে নাকি মিলেছে সেই সূত্র। শাহিন মাদ্রাসার নামে ও দরিদ্র মুসলমান মেয়েদের নামে টাকা তুলত। শাহিনের অ্যাকাউন্টে বিদেশি তহবিলের সূত্র পাওয়া গেছে। তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, এই মডিউলটি শাহিনের মাধ্যমেই জয়েশের থেকে তহবিল পেয়েছিল। জয়েশের নির্দেশে পশ্চিম উত্তরপ্রদেশে রিক্রুটমেন্টের কাজও নাকি শুরু করে শাহিন। শাহিন মাসুদ আজহারের বোন সাইদার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিল। এর পাশাপাশি আরও একটি লাল গাড়ির হদিশ পাওয়া গেছে। জঙ্গি ডাক্তার উমরের নামে কেনা হয়েছিল গাড়িটি। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মুজাম্মিলের আরও একটি বাড়ির খোঁজ মিলল। 3 বছর আগে ফরিদাবাদের ফতেপুর তেগা এলাকায় এই বাড়িটি ভাড়ায় নিয়েছিল মুজাম্মিল। এই বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ বারুদ, অস্ত্রশস্ত্র। খড় চাপা দিয়ে রাখা ছিল সেই অস্ত্র এবং বিস্ফোরক। বিস্ফোরণের 2 দিন আগেও ওই বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর তারপর বাড়িতে কেউ আসতো না। গ্রামের একদম প্রত্যন্ত এলাকায় বাড়ি হওয়ায় কেউ খোঁজ নিতে চাইতো না বাড়িতে কি রয়েছে। ফরিদাবাদের ডাউজ এলাকায় যখন একটি বাড়ির খোঁজ মিলেছিল, সেখান থেকে যেমন অস্ত্র মিলেছিল, মুজাম্মিলের আরও একটি বাড়ি হচ্ছে এই বাড়িটি, যেটি এই ফরিদাবাদের ফতেপুর তেগা এলাকায়। আমি ক্যাম্পাসকে বলবো ভেতরে আসার জন্য, অনুদীপকে বলবো। এই সেই ঘর যেখানে মূলত বিস্ফোরক লোকানো ছিল। আমি সেই ঘরটা দেখাতে বলবো। এই ঘরের মধ্যে খড়ের গাদার ভেতরে বিপুল পরিমাণে বিস্ফোরক, কার্তুজ, এমনকি আগ্নেয়াস্ত্র পর্যন্ত লোকানো ছিল। আমি একবার ছবিটা দেখাতে বলবো যে এই সেই ঘর, এখনও খড় পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় এবং খড়ের গাদার মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। এবং যেটা তদন্তকারীরা জানিয়েছেন, 3 বছর আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিল মুজাম্মিল
এবং তারপর এই বাড়িতেও দিনের আলোয় আসতো না, রাতের অন্ধকারে আসতো এবং এখানে কাউকে নিয়ে আসতো না, শুধুমাত্র সেই একা আসতো, গাড়ি নিয়ে আসতো। তবে যে রাস্তার উপরে এই বাড়িটি রয়েছে সেখানে গাড়ি ঢোকা সম্ভব না, গাড়িটা অনেকটা দূরে রেখে সে পায়ে হেঁটে আসতো। প্রায় প্রতিটি সময় হাতে একটি করে ব্যাগ দেখা গিয়েছে। তবে এই বাড়িটি গ্রামের একদমই প্রত্যন্ত এলাকায় হওয়ায় কেউ খোঁজ দিতে আসতো না বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, এবং শুধু এই ঘরেই বিস্ফোরক রাখা ছিল এমনই জানা যায় তদন্তকারীরা। বাকি ঘরগুলো সম্পূর্ণ ফাঁকা, এমনকি এই ঘরটা আমি দেখাতে বলবো ক্যামেরাপার্সন অনুদীপকে। এই ঘরে একটি বেড রয়েছে, মূলত দেখা যাচ্ছে এই ঘরে সে মূলত শুতো বা এই ঘরেই সে থাকতো। যখনই আসতো মাঝে মধ্যে এখানে থাকতো, তারপর এখান থেকে বেরিয়ে যেত। না আছে আলো, না আছে পাখার ব্যবস্থা, কিছুই নেই। মূলত অস্ত্র ও লুকিয়ে রাখার জন্যই এই বাড়িটি ভাড়ায় নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। 3 বছর আগে বাড়িটি ভাড়া নেয়। স্বাভাবিকভাবেই মুজাম্মিল যে 3 বছর আগে থেকেই যাবতীয় পরিকল্পনার ছক কষেছিল এবং তার সঙ্গে যে জঙ্গি সংগঠনের ওতপ্রোতভাবে সম্পর্ক তৈরি হচ্ছিল তা কিন্তু এই নতুন বাড়িটি থেকেই প্রমাণিত। ক্যামেরায় অনুদীপের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ফতেপুর তেগা, ফরিদাবাদ। জঙ্গিরাই দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে স্পষ্ট করল কেন্দ্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের, মন্তব্য অশ্বিনী বৈষ্ণবের। নিহতদের আত্মার শান্তি কামনায় কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে 2 মিনিটের নীরবতা পালন। অপারেশন সিঁদুরের পর প্রথমবার মোদীর নেতৃত্বে সিসিএস এর বৈঠক হলো। আর এরপর কি পদক্ষেপ কেন্দ্রের, নজর সবার। Cabinet reiterates India's unwavering commitment to a policy of zero tolerance towards terrorism in all its forms and manifestations. Cabinet directs that the investigation into the incident be pursued with the utmost urgency and professionalism so that the perpetrators, their collaborators and their sponsors are identified and brought to justice without delay. The situation continues to be closely monitored at the highest levels of the government. The Cabinet reaffirms the government's steadfast resolve to safeguard the lives and well-being of all Indians, consistent with its enduring commitment to national security and the safety of every citizen. দিল্লি বিস্ফোরণে এবার স্ক্যানারে জৈশের ছায়া সংগঠন PAFF। গোয়েন্দাদের নজরে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট TRF এর মতো জম্মু কাশ্মীরের সক্রিয় জঙ্গি সংগঠন PAFF। পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ, ধৃত ডক্টর আদিলই তানভীর তদন্তে অনুমান করছেন গোয়েন্দারা। ডক্টর আদিলকে লাগাতার জেরা করছে তদন্তকারীরা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার গ্রেফতার মৌলবী। হরিয়ানার মেওয়াত থেকে মৌলবীকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। সূত্রের খবর, ফরিদাবাদ মডিউলে যুক্ত রয়েছে ওই মৌলবী। हम दक्षिणी कश्मीर के उसी नादीगाम इलाके में हैं जो कि शोपियान ज़िले में स्थित है, जहां पे बताया जा रहा है कि जो मौलवी इरफान श्रीनगर में एक मस्जिद में इमामत करते थे वो इस घर के निवासी है। आप मेरे पीछे जो घर देख सकते हैं ये इरफान का घर है। और बता दें आपको कि अभी जो खुलासे हो रहे हैं वो इस कदर चौंका देने वाले हैं कि उन खुलासों ने कहीं ना कहीं इस परिवार को भी चौंका दिया है। बताया जा रहा है कि जो मौलवी इरफान है वो कहीं ना कहीं जो है डॉक्टरों को जो है कट्टरपंथ की ओर ले जाने में जो है काफ़ी भूमिका निभा रहे थे। और कहीं ना कहीं जो है वो डॉक्टर इरफान जो है वो जो इरफान है वो डॉक्टरों को जो है उन्होंने ही एक नेटवर्क ऐसा बनाया जिसमें अभी तक अगर हम कहें कई डॉक्टर्स को जो है वो पकड़ा गया है। बात ही नहीं है क्योंकि उसको बेचारे को खुद उर्दू नहीं आता था, वो कहाँ से डॉक्टर को हैंडल करेगा, डॉक्टर को कुछ सिखाएगा। डॉक्टर की लेवल अलग होती है। ये तो एक अनपढ़ था, खाली दरसगाह में उसने तालीम हासिल की। दरसगाह में कौन सी तालीम हासिल होती है? खाली कुरान की। इंग्लिश नहीं वहाँ पे हासिल होता है, उर्दू वहाँ पे नहीं हासिल होता है। फिर डॉक्टर को कैसे वो हैंडल करेगा? तो ये कर वो कर, ये तो खाली उस पे इल्जाम है। कोई FIR था क्या इरफान? नहीं नहीं नहीं, कोई भी नहीं था, कोई भी नहीं था। हमारे पहले कभी पुलिस आई है क्या इस घर? नहीं नहीं, यहाँ नहीं आई, कभी नहीं आई है। बस 18 अक्टूबर को आई है, उससे पहले कभी मैंने नहीं देखा है। यही है कि जो इरफान के अभी खुलासे इरफान के बारे में हो रहे हैं वो निसंदेह इनके लिए भी चौंका देने वाले हैं। और कहा जा सकता है कि ये वो इनके अनुसार
ऐसा इरफान है ही नहीं जो अभी उनको बताया जा रहा है। कैमरामैन सईद मुर्तजा के साथ मेहराज अहमद, TV9 भारत और शुपाया। এসআইআর আবহে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড সহ সরকারি নথি। জলপাইগুড়ির গড়াল সাব পোস্ট অফিসের পাশের মাঠে মিলল আধার কার্ড। প্রচুর আধার কার্ড ও বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন নথি গ্রাহকদের না দিয়ে ফেলে রাখা হতো। চিঠিপত্র সময় মিলত না বলে অভিযোগ গ্রাহকদের। আজ দুপুরে বিপুল নথিপত্র পোস্ট অফিস সংলগ্ন মাঠে উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ আধার কার্ড সহ নথি বিলি না করে ফেলে দেওয়ার অভিযোগ। রামপুরহাটে আদিবাসী নাবালিকা খুনে এবার নাম জড়ালো এক শাসক নেতার। খুনে অভিযুক্ত শিক্ষক মনোজ পালের নিশানায় তৃণমূল নেতা নারায়ণ দাস। আজ আদালত থেকে বের করার সময় তৃণমূল নেতা নারায়ণ দাস ও আরও এক শিক্ষকের নাম উল্লেখ করে মনোজ।